ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার মাইনর পেপারের 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিও। প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 300 থেকে 1206 খ্রিস্টাব্দ। এই পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো ইতিমধ্যেই ভিডিওর মাধ্যমে পোস্ট করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে থাকবে, দেখে নিও। আজকে এই পেপারেরই 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। 1. গ্রহণ মোক্ষ পরিগ্রহ নীতি কে এবং কেন গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন। গ্রহণের মাধ্যমে শত্রুকে বলপূর্বক বন্দি, মোক্ষ শব্দের মাধ্যমে ওই শক্তির মুক্তিদান, এবং অনুগ্রহ বলতে পরাজিত শত্রুকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেওয়া বোঝানো হয়ে থাকে। এই তিনটে নীতিকে একত্রে সাজালে সহজেই অনুমিত হয় যে এক্ষেত্রে সমুদ্রগুপ্ত অত্যন্ত উদার নীতি গ্রহণ করেছিলেন, কেননা সমুদ্রগুপ্ত প্রথমে সামরিক শক্তিমত্তার জোরে শত্রুকে পরাজিত বন্দী করেছিলেন ঠিকই, কিন্তু তারপর ওই শত্রুর বশ্যতা লাভের পরিপ্রেক্ষিতে তাকে শুধু মুক্তি দিয়েছিলেন তাই নয়, তার রাজ্যটিকেও ফিরিয়ে দিয়েছিলেন। এটা নিঃসন্দেহে তার মহানুভবতার পরিচয় দেয়। তার গৃহীত এই নীতিকে সাধারণভাবে ঐতিহাসিকেরা ধর্মবিজয় নীতি বলে চিহ্নিত করে থাকেন। তিনি এই নীতি গ্রহণ করেছিলেন দাক্ষিণাত্যের রাজাদের প্রসঙ্গে। 2. কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেছিলেন? অথবা গুপ্ত বংশের শেষ পরাক্রমশালী নরপতির নাম লেখো। গুপ্ত সাম্রাজ্যের শেষ পরাক্রমশালী নরপতি স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করেছিলেন। তিনি হুনদের আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে যেখানে হুনরা প্রবেশ করেছিল সেখানেই শহর ও নগরকে তারা বিধ্বস্ত করে দেয়। হুনদের এই সমস্ত কর্মকাণ্ডকে সামনে রেখে বিচার করলে তাদের ওপর স্কন্দগুপ্তের এই মহান জয়লাভের ঘটনাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিচার করা বাঞ্ছনীয় হবে। আর.সি. মজুমদার হুনদের সঙ্গে যুদ্ধে স্কন্দগুপ্তের সাফল্যের পরিপ্রেক্ষিতে তাকে ভারতের রক্ষাকর্তা অভিধায় চিহ্নিত করেছেন। বর্বরচিত ও নিষ্ঠুর শত্রুদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার এই মহান কৃতিত্বের জন্য সম্ভবত পিতামহের অনুকরণেই তিনি বিক্রমাদিত্য অভিধা গ্রহণ করেছিলেন। 3. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় দুজন গুণী ব্যক্তির নাম লেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার দুজন বিখ্যাত গুণী ব্যক্তি হলেন কালিদাস ও বরাহমিহির। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য বলেও পরিচিত ছিলেন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারে তথাকথিত নবরত্নের মধ্যে এক উজ্জ্বল রত্ন হিসাবে পরিগণিত ছিলেন কালিদাস। 4. হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নামের উল্লেখ করো। হর্ষবর্ধন 3টি গ্রন্থ রচনা করেছিলেন, সেগুলি হলো রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। তবে C.H. হল ও J.G. বুহলার রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ এই 3টি নাটকের লেখক হিসাবে চিহ্নিত করেছেন বাণভট্টকে। 5. নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য কী ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যা বিশ্বজুড়ে পরিচিত ছিল। এটি শুধু একটি শিক্ষাকেন্দ্র ছিল না, বরং একটি সাংস্কৃতিক ও জ্ঞান বিজ্ঞানের মিলনস্থল ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বকে শিক্ষা, সংস্কৃতি ও দর্শনের এক নতুন পথ দেখিয়েছিল। এর গুরুত্ব আজও অপরিসীম, যা এটিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। 6. গোপাল কে ছিলেন? বাংলার ইতিহাসে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। আনুমানিক 750 খ্রিস্টাব্দ নাগাদ পাল সিংহাসনে বসেন।
7. দেবপাল কে ছিলেন? ধর্মপালের মতো যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলেন দেবপাল। তিনি 810 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনি ও তার পিতার মতো সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। পিতৃ আদর্শ অনুযায়ী পাল সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়। তাকে পাল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয়, কারণ তার সময় পাল সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তৃতি লাভ করেছিল। প্রতিহার ও রাষ্ট্রকূটদের প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখে দেবপাল উত্তরা পথনাত হওয়ার আদর্শ অনুসরণ করে এক আক্রমণাত্মক অভিযান শুরু করেন। 8. তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল? 1192 খ্রিস্টাব্দে সংগঠিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নির্ণায়ক যুদ্ধ হিসাবে অভিহিত করা হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য আলোচনা করা যাক। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং চৌহান রাজ তৃতীয় পৃথ্বীরাজের পরাজয় হয়। তরাইনের যুদ্ধে জয়লাভের ফলে মোহাম্মদ ঘুরি সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেননি সত্য, কিন্তু তিনি তার এক বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবককে অধিকৃত ভারতীয় অঞ্চলের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। কে উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন নিশ্চিতভাবে সমকালীন উত্তর ভারতীয় রাজনীতিতে একজন প্রভাবশালী শাসকে পরিণত হয়েছিলেন। তাই জন্যে পরবর্তী চালুক্য শাসকদের লেখমালায় তিনি সকলোত্তর পথেশ্বর বা উত্তরা পথনাথ এই জাতীয় অভিধায় ভূষিত হয়েছেন। আক্ষরিক অর্থে তিনি এই অভিধার সমকক্ষ ছিলেন না, কিন্তু তার সম্পর্কে এই ধরনের অভিধা বা বিশেষণ প্রয়োগ আর কিছু না হোক অন্তত একথা প্রমাণ করে যে সেই সময় হর্ষবর্ধন উত্তর ভারতের একজন খ্যাতিমান শাসকে পরিণত হয়েছিলেন। 10. অগ্রহার ব্যবস্থা কী ছিল? মন্দির বা পুরোহিতকে নিষ্কর ভূমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। এই ভূমিদান ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ জমি ভূমিদানপত্র দ্বারা মন্দির বা ব্রাহ্মণের উদ্দেশ্যে হস্তান্তরিত করা হতো। ভূমিদান পত্রগুলি ছিল আধুনিক কালের মতো ক্রয় বিক্রয়ের দলিল। ভূমিদান পত্রগুলিতে ভূমিদানের উদ্দেশ্য উপলক্ষ সব কিছুর বিবরণ লিপিবদ্ধ থাকত। তবে প্রাচীন বাংলার অধিকাংশ পতিত জমি হস্তান্তরিত হয়েছিল। অগ্রহার ব্যবস্থার ব্যাপক প্রসার দেখতে পাওয়া যায় 300 খ্রিস্টাব্দের পর থেকে। 11. কে কেন গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন? অথবা চোল রাজবংশের কোন রাজা গঙ্গাইকোন্ড চোলপুরম প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোলের উত্তর ভারত অভিযানের বর্ণনা পাওয়া যায় তিরুমলয় লেখ থেকে। পূর্ববঙ্গের শাসক গোবিচন্দ্র, পশ্চিমবঙ্গের মহিপাল ও দক্ষিণবঙ্গের রণসুর চোল বাহিনীর কাছে পরাজিত হন। পরাজিত এইসব রাজাদের মাথায় করে পবিত্র গঙ্গাজল চোল রাজ্যে বহন করে আনতে রাজেন্দ্র চোল বাধ্য করেছিলেন। এই অভিযানে সফলতা লাভ করায় রাজেন্দ্র গঙ্গাইকোন্ড চোল অর্থাৎ গঙ্গা বিজেতা উপাধি নেন। 12. পল্লব বংশের দুজন বিখ্যাত শাসকের নাম করো। পল্লব বংশের দুজন বিখ্যাত শাসকের নাম হলো প্রথম মহেন্দ্র বর্মন এবং প্রথম নরসিংহ বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন, যিনি পল্লব বংশের মহান সার্বভৌম শাসকদের মধ্যে অন্যতম বলে পরিগণিত হয়ে থাকেন, যিনি রাজত্ব করেছিলেন 600 থেকে 630 খ্রিস্টাব্দ এবং 630 খ্রিস্টাব্দে প্রথম মহেন্দ্র বর্মনের মৃত্যুর পর তার পুত্র প্রথম নরসিংহ বর্মন পল্লব সিংহাসনে আরোহণ করেন। তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন 668 খ্রিস্টাব্দ পর্যন্ত। মামল্য নামে তিনি সুপরিচিত ছিলেন। পল্লব রাজবংশের সর্বশ্রেষ্ঠ খ্যাতনামা শাসক হিসাবে তার নাম স্মরণীয় হয়ে আছে। 13. চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। তিনি 610 খ্রিস্টাব্দ থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। তার আমলে চালুক্য পল্লব দ্বন্দ্বের শুরু হয়। 14. এলাহাবাদ প্রশস্তি কে কার জন্য রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি এর কিছু অংশ ভেঙে গেলেও সংস্কৃত ভাষায় রচিত 33 লাইনের এই প্রশস্তিটি
একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়ে থাকে। এর থেকে কেবল যে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বর্ণনা পাওয়া যায় তাই নয়, গুপ্ত যুগের ও তৎকালীন ভারতের রাজনৈতিক চিত্রও প্রতিভাত হয়ে ওঠে। মধ্য ভারত ও রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় যে তখন প্রজাতান্ত্রিক উপজাতীয় শাসন বলবৎ ছিল এবং গুপ্ত সাম্রাজ্যবাদের আঘাতে যে তা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তা এই প্রশস্তি থেকেই বোঝা সম্ভবপর হয়। 15 কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে আসেন? তার রচিত বইটির নাম কি? গুপ্তোত্তরকালে আগত চীনা পর্যটকদের মধ্যে হিউয়েন সাংয়ের নাম সবিশেষ উল্লেখযোগ্য। মূলত বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তৃতভাবে জ্ঞান লাভের উদ্দেশ্যে হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন। দীর্ঘদিন ধরে অর্থাৎ 629 থেকে 644 খ্রিস্টাব্দ ভারতবর্ষে অবস্থান করে এবং এখানের বিভিন্ন প্রান্তে পরিভ্রমণ করে তিনি যে জ্ঞান আহরণ করেছিলেন তা তার রচিত সিইউকি নামক গ্রন্থে লিপিবদ্ধ করে যান। তার প্রদত্ত বিবরণে সমকালীন যুগের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজ্যের অবস্থান ও হর্ষবর্ধনের সঙ্গে সেই রাজ্যগুলির সম্পর্ক বর্ণিত হয়েছে। অপরাপর সাহিত্যিক গ্রন্থ বা বিবরণের মতো হিউয়েন সাংয়ের বিবরণও সংশ্লিষ্ট শাসকের প্রতি পক্ষপাত দোষে দুষ্ট। 16 গুপ্ত যুগে দুজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম উল্লেখ করো। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ হলেন আর্যভট্ট ও গুপ্ত যুগের অপর খ্যাতনামা জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ হলেন ব্রহ্মগুপ্ত। তার চিন্তাভাবনার সঙ্গে আধুনিক যুগের বৈজ্ঞানিক নিউটনের চিন্তা কিছুটা সঙ্গতিপূর্ণ। তার বিখ্যাত গ্রন্থ ব্রহ্ম সিদ্ধান্ত, যা প্রকাশিত হয়েছিল আনুমানিক 628 খ্রিস্টাব্দে। 17 কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখো। কালিদাসের প্রথম নাটক হিসাবে পরিচিত হল মালবিকাগ্নিমিত্রম। শুঙ্গ রাজদরবারের একটি মিলনান্ত নাটক হলো এটি। এই নাটকের বিষয়বস্তু শুঙ্গ বংশীয় শাসক পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্রকে কেন্দ্র করে। কালিদাসের অপর উল্লেখযোগ্য নাটক হলো বিক্রমোর্বশী। এই নাটকটি 5টি অঙ্গে বিভক্ত। এই নাটকের ঘটনাসমূহকে তিনি কিছুটা স্বর্গীয় ও কিছুটা পার্থিব রূপে দেখানোর চেষ্টা করেছেন। অভিজ্ঞান শকুন্তলা নাটকটি নিঃসন্দেহে কালিদাসের শ্রেষ্ঠ সৃষ্টি। 18 কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালের গুরুত্বপূর্ণ ঘটনা হলো কৈবর্ত বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্য নামক জনৈক কৈবর্ত। 19 কোন কোন রাজবংশ ত্রিশক্তির সংঘর্ষে অংশগ্রহণ করেছিল? খ্রিস্টীয় 8ম শতাব্দীতে ভারত ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হল ত্রিশক্তি সংগ্রাম। ভারতের 3 রাজবংশ অর্থাৎ পূর্ব ভারতের বাংলার পাল রাজারা, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজারা এবং পশ্চিম ভারতের প্রতিহার রাজারা কন্নৌজের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল। 20 বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় সেন বংশের রাজনৈতিক আধিপত্যের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেনের পুত্র বিজয় সেন, কিন্তু তিনি কোনো রাজকীয় পদবি গ্রহণ করেননি। 21 বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? বর্ধন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি। হর্ষ চরিত্রে স্পষ্টতই এই রাজবংশকে পুষ্যভূতি বংশ বলে উল্লেখ করা হয়েছে। বিশেষভাবে এই বংশের শেষ ও সর্বশ্রেষ্ঠ শাসক হলেন হর্ষবর্ধন। 22 কখন এবং কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিল? মোহাম্মদ ঘুরির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1202 খ্রিস্টাব্দে বাংলা জয় করেন। তখন বাংলার রাজা ছিলেন সেন বংশীয় লক্ষণ সেন। বখতিয়ার খলজি নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। বখতিয়ার খলজি বাংলার শাসক হন।